আজকের যে আলোচনাটি এটা অনেকটা আধ্যাত্মিক আলোচনার সঙ্গে সঙ্গে আবার মনোবিজ্ঞান, যেটাকে সাইকোলজি বলি, এবং ম্যাথমেটিক্স, অঙ্ক। এই অঙ্কের সঙ্গে প্রকৃতির সম্মিলনে মানুষের সৌভাগ্য এবং দুর্ভাগ্য কীভাবে কাজ করে, এবং এই যে আমাদের পৃথিবীতে যে জ্যোতির্বিজ্ঞান রয়েছে, সেই জ্যোতির্বিজ্ঞানের গ্রহ নক্ষত্রের সঙ্গে মিল রেখে এই পৃথিবীতে কিভাবে জোয়ার ভাটা হয়, কিভাবে পৃথিবীর সৌভাগ্য দুর্ভাগ্যের সেই চাকা ঘুরতে থাকে, এবং এই দুর্ভাগ্য এবং সৌভাগ্যের চাকার সাথে তারেক রহমান সাহেবের কি সম্পর্ক, বিএনপির কি সম্পর্ক, বিএনপি আগামীতে ক্ষমতায় যাবে কি যাবে না, এই বিষয়গুলো নিয়ে যতটুকু জানি বুঝি সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে বলে নেই, রাষ্ট্র ক্ষমতা আল্লাহর দিয়ে একটা নেয়ামত। আপনি আল্লাহ মানেন আর না মানেন, যদি আল্লাহ মানেন এটা আল্লাহর দিয়ে একটা নিয়ামত, তিনি যাকে ইচ্ছা তাকে রাষ্ট্র ক্ষমতা দেন, কখনো কাউকে ধ্বংস করার জন্য, কখনো কাউকে বিজয় করার জন্য। রাষ্ট্র ক্ষমতা দেন কোনো একটা জাতিকে একেবারে নাস্তানাবুদ করে দেওয়ার জন্য, অসভ্য জাতি, বেয়াদব জাতি, অবাধ্য, নাফরমান। তো সে জাতির জন্য খুবই দুষ্ট প্রকৃতির একজন শাসক দিয়ে আল্লাহ ওই জমিনে একটা দৃষ্টান্ত স্থাপন করে। আবার একটা জাতি নম্র, ভদ্র, বিনয়ী, কৃতজ্ঞ জাতি, তাদের জন্য একজন ভালো শাসক আল্লাহ রাব্বুল আলামিন দেন। তো সব ধর্মমতে, পৃথিবীর সব ধর্মমতে যে রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানের যে পদটি, এটি বিধাতা, ভগবান, গড, আল্লাহর দেয়া একটা নেয়ামত বা পুরস্কার। এটা গেল একটা। দুই নম্বর হলো, যারা অদৃষ্টবাদিতে বিশ্বাস করেন না, মনে করেন যে প্র্যাকটিক্যাল, শ্রমের বিনিময়ে অর্জন, তাদের ক্ষেত্রে যেটা তারা প্রমাণ করেন যে যিনি নেতা হবেন, রাষ্ট্রপ্রধান হবেন, সরকার প্রধান হবেন, তার মেহনত, তার সাহস, তার শক্তি সকলের চাইতে বেশি হবে। তিনি 1 মিনিটে যেটা বুঝবেন অন্য কোনো মানুষ কখনো সেটা বুঝবেন না। আলেকজান্ডার দ্য গ্রেট, তো আলেকজান্ডার দ্য গ্রেট, তার বয়স তখন 12 থেকে 13 বছর। বোঝার চেষ্টা করুন, 12 থেকে 13 বছর। তো তার বাবা সেই ওখানে ম্যাসিডোনিয়ার বাদশাহ অসাধারণ সুন্দর একটি ঘোড়া এনেছেন, পাগলা ঘোড়া। 2-3 দিন ধরে মানে চেষ্টা করে সেই ঘোড়াটিকে কেউ বাগে আনতে পারছে না, পিঠে চড়া তো দূরের কথা, কেউ বাগে আনতে পারছেন না। যত ঘোড়া বিশেষজ্ঞ আছে সবাইকে ডাকা হলো, কিন্তু কেউ সে আস্তাবলের যত বিখ্যাত, এবং এখন ধরুন আমাদের ট্যাঙ্ক আছে, কামান আছে, বোমা আছে, এগুলোর জন্য তো মানে বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ার আছে, ফাইটার প্লেন আছে, মানে যুদ্ধের অনেকগুলো উপকরণ আছে। এখন আদিম যুগে এই যুদ্ধের প্রধানতম উপকরণ ছিল ঘোড়া। ফলে রাজার দরবারে যারা ঘোড়া বিশেষজ্ঞ, তারা ছিলেন সবচেয়ে আদরণীয় এবং সম্মানিত, এবং হাই পেইড, সবচেয়ে বেশি বেতন তাদেরকে দেওয়া হতো। যারা ঘোড়ার চিকিৎসক, তারা সবচেয়ে সম্মানিত ব্যক্তি ছিলেন, মানুষের চিকিৎসকের চাইতেও প্রাচীন যুগে, এমনকি মধ্যযুগে। আর যিনি ঘোড়া মন্ত্রী ছিলেন, ঘোড়া মন্ত্রী, তিনি ছিলেন সবচেয়ে পাওয়ারফুল মিনিস্টার, আজকের অর্থমন্ত্রী চাইতে পাওয়ারফুল মিনিস্টার, ঘোড়া মন্ত্রী। আর যিনি আস্তাবলের রক্ষক ছিলেন, ঘোড়া রক্ষক ছিলেন, তিনি যেমন দেখুন এখন আমাদের সেনাবাহিনী প্রধান, তার চেয়ে পাওয়ারফুল ছিলেন আস্তাবল রক্ষক। তো এরকম আবার একটা পদ ছিল একটা সময় প্রাচীন জমানাতে, যেমন সম্রাটের কবুতরের রক্ষক। কবুতরের মাধ্যমে গোপন চিঠি আদান প্রদান হতো। এটা এতটা সিক্রেট, এখনকার ডিজিএফআইয়ের প্রধান বাংলাদেশে বা আমেরিকাতে সিআইএ প্রধান, তার যেভাবে গুরুত্ব, এফবিআই প্রধানের যে গুরুত্ব, সুলতান সুলেমান, সম্রাট আকবর, কিংবা ধরুন এই পর্যায়ে যারা বড় বড় শাসক ছিলেন, তাদের কবুতর বাহিনীর প্রধান যিনি ছিলেন, তার গুরুত্ব ওইরকম ছিল। এরকম যুগে যুগে হয়। আলেকজান্ডারের জমানাতে এরকম সব বিখ্যাত সেই রাজ্যের ঘোড়া বিশেষজ্ঞদের ডাকা হলো, কিন্তু কেউ এটা যাকে বলা হয়
ঘোড়াটাকে ঠিক করতে পারছে না। আলেকজান্ডার 12 বছরের ছেলে দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলেন। তিনি গেলেন এবং ঘোড়ার লাগাম ধরে ঘোড়ার মুখটি ঘুরিয়ে দিলেন। ঘোড়া শান্ত হয়ে গেল এবং তিনি নিজে ঘোড়ার পিঠে চড়ে বসলেন। সবাই হৈ হৈ রই রই করে উঠল এবং সবাই তার অলৌকিক কাহিনী বলা শুরু করলো যে এটা বিধাতার বা দেবতার পুত্র, তার অলৌকিক ক্ষমতা আছে, আমরা যেটা পারলাম না এত মানুষ বসে সে সেটা পারল কি করে। তিনি মুস্কি হেসে বললেন যে তোমরা যেভাবে ঘোড়াটাকে দাঁড় করিয়েছ তার সামনে সূর্যের আলো পড়ছিল এবং ঘোড়ার সামনে ঘোড়ার প্রতিচ্ছবি ছায়া পড়ছিল। ওই ছায়া দেখে ঘোড়া ভয় পেয়ে যাচ্ছিল, আর কিছু না। এই গেল এক। 2 নম্বর হলো যে তিনি একটি মন্দিরে গেলেন, বিখ্যাত ডেলফির মন্দির। তো ডেলফির মন্দিরে একটা খুব মানে অদ্ভুত একটা বিষয় ছিল, সেটা হলো একটা রশি এমনভাবে সেটাকে গিট্টু দেওয়া হয়েছিল, কেউ সেই গিট্টু কখনো খুলতে পারেনি। এবং অনেক রাজা বাদশা ডেলফির মন্দিরে, সেই গ্রিসের ডেলফির মন্দিরে যেত এবং তারা বিশ্বজয়ের স্বপ্ন দেখত। তো ডেলফির পূজারী বলতো যে যদি এই গিট খুলতে পারো তাহলে তুমি বিশ্বজয় করতে পারবে। এভাবে শত শত বছর ধরে ওই গিট কেউ খুলতে পারেনি। আলেকজান্ডার গেলেন, তাকে সে কথা বলা হলো। তিনি তলোয়ার বের করে এক কোপ দিয়ে পুরো গিটটা তিনি চূর্ণ বিচ্ছিন্ন করে দিলেন। সবাই অবাক হয়ে গেল। সে বলল যে গিট খুলতে বলেছ, কিভাবে গিট খুলতে হবে সে কথা তো বলোনি। তো যারা প্র্যাকটিক্যাল চিন্তা করেন তাদেরকে এই ধরনের মেহনত, বুদ্ধি, প্রখরতা, সাহস, নেতৃত্বের গুণাবলী, বীরত্ব, এই জিনিসগুলো না থাকলে কখনো রাজা হিসেবে, সম্রাট হিসেবে বিজয় হওয়া যায় না। বিশ্বাস এবং প্র্যাকটিক্যাল দুটি আমি বললাম। আলেকজান্ডারের যদি আবার অলৌকিক ঘটনা বলি আপনাদের আরও অনেক দীর্ঘ সময় চলে যাবে। তো সেই দিক থেকে প্রকৃতির যে নিয়ম, প্রকৃতির নিয়ম হলো আপনি যখন বিজয়ী হবেন আপনার চেহারার মধ্যে একটা বিজয়ের আভা ফুটে উঠবে, আপনার কথাবার্তা আচরণের মধ্যে একটা কনফিডেন্স লেভেল চলে আসবে। হাজারো বিপদ বিপত্তির মধ্যে আপনি কখনো হতাশ হবেন না, আপনার মুখে চিকচিক করবে হাসি। উদাহরণ দেই, ধরুন শেখ হাসিনার পতনের মাসখানেক আগে ডক্টর মোহাম্মদ ইউনূসের মুখের দিকে তাকান। তাকে সেই অপমান করার জন্য আদালতে হাজির করা হচ্ছে, তিনি জানেন না, কিন্তু তিনি তাকে বিচারক বসতে বলছেন, সম্মান দিচ্ছেন, কিন্তু তিনি না বসে গারদের মধ্যে ঢুকে গেলেন। তারপরে ওই যে একটা খাঁচা থাকে সেই খাঁচার মধ্যে ঢুকে গেলেন, আসামির খাঁচার মধ্যে ঢুকে গেলেন, বিচারক তাকে নিষেধ করলেন, কিন্তু তারপর তিনি শুনলেন না। সেখান থেকে বের হয়ে এসে একেবারে হাসি মুখে, মনে হয় যেন কিছুই ঘটে না, তিনি এটাকে এনজয় করেছেন, একটা গেম হিসেবে, একটা ফান হিসেবে। তিনি কখনো কথা বলেনি নীরবে, এবং শেষের দিকে তিনি কথা বলা শুরু করলেন এবং খুবই কনফিডেন্স সহকারে হাসি মুখে যে কথাগুলো বলছেন, তার জন্য মাত্র 2 মাসের মাথায়, 60 দিনের মাথায় যে এত বড় বিজয় অপেক্ষা করছে, এটা আপনি কি টের পেয়েছেন, বা তিনি নিজে টের পেয়েছেন, বা তার চোখের দিকে তাকিয়ে দেখেন। আর এখন তার চোখের মুখের দিকে তাকিয়ে দেখেন, চুলের দিকে তাকিয়ে দেখেন, আপনি বুঝতে পারবেন তার জন্য কি অপেক্ষা করছে। তো আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো মানুষকে কোনো সুসংবাদ দিতে চান, বিজয়ী করতে চান, কোনো পদে বসাতে চান, তার প্রথম দিক হলো তার চেহারা শুরুতে একটা রাজস্বিকতা এনে দেন, কনফিডেন্স এনে দেন, এবং তিনি যেখানে যান সেখানে ছন্দ তৈরি করেন। এখন গত 14 মাসে তারেক রহমান সাহেবের ছন্দের কথা চিন্তা করেন, তার মধ্যে সেই ছন্দ আপনি দেখতে পাচ্ছেন কিনা? আমি কিন্তু দেখতে পাচ্ছি না। বরং তিনি কথার ধারাবাহিকতা রক্ষা করতে পারছেন না, তিনি কোনো একটা সিদ্ধান্তে স্থির থাকতে পারছেন না। তারপরে তার নিজের অজান্তে অনেকগুলো কাজ তিনি করে ফেলছেন, অনেকগুলো কথা তিনি বলে ফেলছেন, অনেকগুলো দীর্ঘশ্বাস বা অনেকগুলো শব্দচয়ন তার মুখ থেকে বের হয়ে যাচ্ছে, যেগুলো বিজয়ী যারা হবেন, রাষ্ট্র ক্ষমতায় যারা বসবেন এবং কপালে যাদের রাজটিকার সিল দেয়া থাকে, তাদের দ্বারা এই কাজটি কখনো কোনো অবস্থাতে হয় না। আপনি 1991 সনে বিএনপির দিকে তাকান, বিজয় হওয়ার আগে বেগম জিয়ার দিকে তাকান, আর শেখ হাসিনার দিকে তাকান। আবার 1996 সনে শেখ হাসিনার দিকে তাকান, ওই সময় ভিডিওগুলো, আর বেগম খালেদা জিয়ার দিকে তাকান। আপনি বুঝতে পারবেন যে এখানে বিজয় কার কপালে লেখা ছিল। এরকম অনেক কিছু। বা যেদিন 1/11 হলো, এই 1/11 যেদিন হলো সেদিন বেগম জিয়ার দিকে তাকান, শেখ হাসিনার দিকে তাকান, চোখের দিকে তাকান, আপনি বুঝতে পারবেন যে শেখ হাসিনার কপালে রাষ্ট্রিকা তাকে কীভাবে, যাকে বলা হয় তাকে
উদ্ভাসিত করেছিল। এখন যারা বিজয়ী হবেন, এই মুহূর্তে যারা বিজয়ী হবেন, এরকম বিজয়ী যারা হবেন এই লোকগুলো লুকায়িত অবস্থায় আছে সমাজে। কেননা এই সমাজে আমরা এখন যাদেরকে দেখতে পাচ্ছি তাদের কারোর মধ্যেই বিজয়ী হওয়ার, রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করার, রাষ্ট্রটিকে ধারণ করার কোনো লক্ষণ এই মুহূর্তে কারোর মধ্যে নেই। নাইদার জেনারেল ওয়াকারুজ্জামান, নাইদার শাহাবুদ্দিন চুপ্পু, নাইদার ডক্টর মোহাম্মদ ইউনূস জামাতের আমির, অথবা ডক্টর মোহাম্মদ জনাব তারেক রহমান। এটা হলো বাস্তবতা। এটা যদি আপনি যাকে বলা হয় অলৌকিকের কথা চিন্তা করেন, আসমানের ইঙ্গিতের কথা চিন্তা করেন, ঘটনা এর বাইরে এক বিন্দুও যাওয়ার কোনো সম্ভাবনা নাই। এটাই পৃথিবীতে ঘটে আসে যুগের পর যুগ। এর বাইরে যদি কোনো ঘটনা ঘটে সেটা খুব স্বল্প সময়ের জন্য। যেভাবে খুব স্বল্প সময়ের জন্য খালেদ মোশাররফ, কর্নেল তাহের, খন্দকার মোশতাক, কর্নেল ফারুক, কর্নেল রশিদ খুব অল্প সময়ের জন্য রাষ্ট্র ক্ষমতাতে এসেছিলেন, কিন্তু পরিণতি কি হয়েছে। তো এরকম এখন খুব আনন্দে উদ্বেলিত হওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি। তো সেই দিক থেকে জনাব তারেক রহমানের যে বক্তব্য, যা কিছু তিনি করছেন গত 14 মাসে, সব কিছুর মধ্যেই তিনি হতাশ, সিদ্ধান্ত নিতে পারছেন না, ভয়, আতঙ্ক, দ্বিধাগ্রস্ত, কাউকে বিশ্বাস করতে পারছেন না, এবং রাজ্যের সব সমস্যা তাকে আঁকড়ে ধরেছে। সবচেয়ে বড় ব্যাপার হলো যে তিনি যদি বিজয়ী হতেন, তার প্রথম লক্ষণ হলো তার ভিতর একটা প্রচণ্ড বাদহীন একটা উচ্ছ্বাস চলে আসতো। তিনি বাংলাদেশে চলে আসতেন, পৃথিবীর কোনো শক্তি নাই, তার সারা পরিবার কান্নাকাটি করত। প্রেম এমন একটা জিনিস, আপনি চিন্তা করেন, নিমাই সন্ন্যাসী, তো বিয়ে হয়েছে, বাসরাত তাকে আটকাতে পারেনি, প্রেম তাকে টান দিয়েছে, তিনি জঙ্গলে চলে গেছেন। লালন ফকির ঘরে থাকতে পারেননি, বিয়ে হয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আরবের সবচেয়ে সুন্দরী রমণী, 40 বছর বয়স তার, আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন 25 বছর। সারা জীবন তিনি অর্থ কষ্টে ভুগেছেন, স্ত্রীর অঢেল ধনসম্পত্তি, চাকর বাকরে পরিপূর্ণ। তিনি বিবাহিত জীবন ভোগ করবেন না, তিনি চলে গেলেন কোথায়? হীরা পর্বতের গুহায়। বিধাতা তাকে ডাক দিল, তিনি সেখানে চলে গেলেন। পৃথিবীর কোনো মায়া, কোনো বন্ধন, কোনো ভোগ বিলাস কখনো তাকে সেখানে রাখতে পারেনি। গৌতম বুদ্ধের একই অবস্থা। পিতা রাজা, তিনি রাজকুমার, সংসারে মন নেই, বিয়ে করানো হলো, বউ রেখে তিনি চলে গেলেন ধ্যানমগ্ন হওয়ার জন্য। এইভাবে অনেকে, যারাই বিজয়ী হয়েছেন, সম্রাট বাবর কাবুল দখল করেছেন অনেক বছর পরে, কষ্টের পরে। কাবুল তার খুব প্রিয় শহর, আফগানিস্তান, কিন্তু সারা রাত তিনি ঘুমাতে পারেন না। তিনি 3টি শঙ্কা করলেন যে রাজ্য থেকে তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে, সেই ফারগানার যারা শাসক তারা তাকে আক্রমণ করতে পারে। 2 নম্বর হলো যে তিনি সেই সমরকন্দ দখল করার জন্য 3টি অভিযান চালিয়েছেন, সেখান থেকে বাধা আসতে পারে। কাজেই তাকে সময় থাকতে, সুসময় যতক্ষণ আছে, সেই সুসময় তাকে কাজে লাগানোর জন্য তিনি ঘুমাননি। সারাটা রাত তিনি সেই প্রাসাদের যে ছাদ পায়চারি করেছেন। আপনি তুজুকি বাবুরি পড়ে দেখেন, বাবুরনামা পড়ে দেখেন, তো যেটা উনি নিজে লিখেছেন। সারা রাত চিন্তা করেন যে এই সুসময় তো বেশি দিন থাকবে না, এটাকে কি করে কাজে লাগানো যায়। এবং সেই কাজে লাগাতে গিয়ে তিনি সিদ্ধান্ত নিলেন তিনি ভারতবর্ষ আক্রমণ করবেন। প্রথমবার ফেল করলেন, দ্বিতীয়বার তিনি সফল হলেন। তাহলে পৃথিবীর যত বিখ্যাত লোক যারা সুসময়কে কাজে লাগাতে পেরেছেন, জনাব তারেক রহমানের যে প্রবাস জীবন, তার জীবনের অপমান, তার যে কষ্ট, তার দলের নেতাকর্মীদের যে কষ্ট, এটা প্রাকৃতিক নিয়মে গত 14 মাস ধরে 100% গ্রহ নক্ষত্র তার দিকে ছিল। এটাকে তিনি সেই দূরে বসে যেভাবে হ্যান্ডেল করতে চেয়েছেন, ইটস নট দ্য রাইট ওয়ে। অর্থাৎ তাকে যদি বিজয়ী হতে হতো, বা তিনি যদি বিজয়ী হতে চাইতেন, বিজয় যদি তার কপালে লেখা থাকতো, রাষ্ট্রিকা যদি তার কপালে লেখা থাকতো, তিনি সেই ডিসেম্বর 2024 সনের আগস্ট মাসের 4 তারিখে
তিনি ফ্লাইট ধরে বাংলাদেশে আসতেন, অর্থাৎ শেখ হাসিনা 5 তারিখে চলে যাবেন এটা তার হৃদয়ের মধ্যে এলহাম চলে আসতো, তিনি বুঝতে পারতেন। আর যখন এই এলহামটা আসেনি, অধিকান্ত ভয় এসেছে, দ্বিধা এসেছে, সংকোচ আসছে, ধরে নিতে হবে যে সৌভাগ্য তাকে টানছে না। তো সেই দিক থেকে এই যে গত 14 মাসে তার কথাবার্তা, তার আচরণ, তার আজ আসি কাল আসি, আসবো পরশু আসবো, ক্ষমতা পেয়ে আসবো, প্রধানমন্ত্রী হয়ে আসবো, প্রধানমন্ত্রী হওয়ার আগে আসবো, আমি আসবই, তো যাওয়ার আগে আমার মা সেখানে আছে, আমার ভাই মারা গেছে, আমার মানে এটা হয়েছে এটা হয়েছে, আমার জীবন তছনছ হয়ে গেছে, এই যে আফসোস লীগ বা আফসোসের যে অভিব্যক্তি, এটা রাজা কখনো করেন না। রাজা সবসময় ঝুঁকি নেন, প্রচণ্ড ঝুঁকি নেন, সে ঝুঁকি সীমাহীন ঝুঁকি। তো জনাব তারেক রহমান সাহেব এখন পর্যন্ত তার জীবনের কোনো একটা জায়গাতে তিনি ঝুঁকি নিতে পেরেছেন। মানে তিনি সেই 91 সন থেকে যদি আজ পর্যন্ত ধরেন, সেই সুদীর্ঘ জীবনে তিনি ঝুঁকি নিয়েছেন এবং ঝুঁকি নিয়ে সফল হয়েছেন, এর কোনো নজির নেই। অনেকে বলতে পারেন যে তিনি তো দীর্ঘদিন ধরে এই দলটা পরিচালনা করছেন, দলের মধ্যে ভাঙ্গন হয়নি, ইত্যাদি ইত্যাদি নানা রকম ঘটনা। এখানেও প্রাকৃতিক নিয়ম আছে, যখন মানুষ বিপদে পড়ে তখন শত্রুতা ভুলে একত্র হয়ে যায়। শত্রুতা ভুলে একত্র হয়ে যায়, দেখবেন বিষধর সাপ এবং মানুষ বন্যার কবলে পড়ে একই গাছের মধ্যে থাকছে, সাপ কখনো মানুষকে কামড়ায় না, মানুষও সাপকে তখন ভয় পায় না, একই গাছের মধ্যে আছে, এরকম হাজার হাজার উদাহরণ। তো আওয়ামী লীগের অত্যাচারের জুলুমে বিএনপির প্রতিটি লোক, তারা নিজেদের সঙ্গে যে অ্যাডাপশনটা গড়ে তুলেছিল, ঠিক সেম অ্যাডাপশনটা কিন্তু এখন আওয়ামী লীগের মধ্যে, বিএনপির মধ্যে এখন যে অন্তর্দ্বন্দ্ব, আওয়ামী লীগ যখন ক্ষমতা ছিল এই অন্তর্দ্বন্দ্ব তাদের মধ্যে ছিল। কিন্তু বিএনপির যে ব্যর্থতা সেটা হলো যে শেখ হাসিনার পতন হয়েছে কিন্তু বিএনপি ক্ষমতা আসেনি। ওই দিন শেখ হাসিনার পতনের 1 ঘন্টার মধ্যে তারা তাদের আসল চরিত্র, রূপ, তারপর তাদের যে মানে রূপকল্প 2041 সন পর্যন্ত তারা কী কী করবে, ওটা সেই 2024 সনের আগস্ট মাসের 5 তারিখ দুপুর 2টা থেকে 3টার মধ্যে তারা দেখিয়ে দিয়েছে সারা বাংলাতে। তো কাজেই এখানে আপনি যদি খুব অলৌকিক কিছু চিন্তা করেন, সেটা হবে না। রাজনীতি বলেন, অর্থনীতি বলেন, আপনি চিন্তা করেন সেই আল্লাহ নবী আসবেন, আদম আলাইহিস সালাম থেকে সবাই প্রচার করছেন, আগামীতে হযরত ঈসা আলাইহিস সালাম আসবেন, গত 1400 বছর ধরে কোরআনে সেই জিনিসগুলো প্রচার করা হচ্ছে, মানুষ ওয়াজ করে সেগুলো মানে সব জায়গায় বলছেন, ইমাম মাহাদি আসবেন, তারপরে আপনার ইয়াজুজ মাজুজ আসবে, তারপরে যাকে বলা হয় দাজ্জাল আসবে। মানে এইভাবে হয় কি, মানে প্রকৃতিতে যা কিছু ঘটবে সেটা প্রকৃতি বড় কিছু ঘটনা সবসময় জানান দেয়। সুনামি হবে, বৃষ্টি হবে, তারপরে কালবৈশাখী হবে, এটা জানান দেয়। বাংলাদেশের রাজনীতিতে কি হবে এটাও প্রকৃতি জানান দিয়ে যাচ্ছে। আপনার আমার চেহারা ছুঁড়োতে, জনপদের মানুষের আহাজারিতে, প্রেম ভালোবাসায়, সঙ্গীতে এবং প্রাণীদের কলকাকলিতে, কুকুরের ডাক, কোকিলের ডাক, ফুটন্ত গোলাপের আভা এবং সুগন্ধ, এর মধ্যে আপনি ব্যক্তির, জাতির সফলতা এবং ব্যর্থতার অনেক নজির আপনি দেখতে পাবেন। আওয়ামী লীগের ভোটাররা এই মুহূর্তে অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে আল্লাহর মালে পরিণত হয়ে গেছে। আল্লাহর মাল তো আপনারা বুঝেন, দুনিয়াতে তাদের কোনো অভিভাবক নেই, কোনো মুরব্বী নেই, কোনো রক্ষাকর্তা অধিকর্তা নেই। একমাত্র আল্লাহ যখন তার কোনো বান্দার জিম্মাদার হয়ে পড়েন, ঠিক সেই সময়টাতে আমরা তাদেরকে আল্লাহর মাল বলি। আবার কখনো দেখা গেল যে এই দুনিয়াতে কারো প্রয়োজনীয়তা শেষ হয়ে যায়, খুব অসুস্থ হয়ে পড়ে, আর বাঁচার আশা থাকে না, তখনও তাকে আমরা আল্লাহর মাল বলি। আর কখনো কখনো দেখা গেল যে একটা মানুষ যখন দুনিয়া থেকে চলে যায়, মারা যায়, তখন আমরা বলি যে আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছেন। তো এই যে কথাগুলো, এই কথাগুলোর সঙ্গে বর্তমান আওয়ামী লীগের নেতাকর্মী বা ভোটারদের যে কী সম্পর্ক, সেটা নিয়ে কিছু বলার আগে সবার আগে যেটা বলে নেই, বাংলাদেশের এই মুহূর্তে যারা রাজনৈতিক দল আছেন, 3টি রাজনৈতিক দল যারা খুবই আত্মবিশ্বাসী, বিএনপি, জামাত, এনসিপি। আবার উল্টে দিই, জামাত, এনসিপি, বিএনপি, অথবা এনসিপি,
বিএনপি, জামাত। এর কারণ হলো এই তিনটি দলই ক্ষমতায় থাকার ব্যাপারে আর ক্ষমতায় যাওয়ার ব্যাপারে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বর্তমান সময়টিকে নিজেদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটিকে ইংরেজিতে আমরা বলতে পারি ফেভারেবল, এরকম একটা ফেভারেবল সময়কে তারা মনে করছে। বিএনপির তারেক রহমান সাহেব থেকে শুরু করে অন্যান্য যারা আছেন তারা মনে করছেন যে ক্ষমতা আসা দরকার, সিংহাসন পাওয়া দরকার, মন্ত্রিপরিষদ গঠন করা দরকার, সংসদে আধিপত্য দরকার। কিন্তু বিএনপি যারা পথ ঘাট মাঠ দখল করে আছে, লক্ষ লক্ষ চাঁদাবাজ এবং দুর্নীতিবাজ, তাদের বক্তব্য হলো যে এইভাবেই ভালো, বরং তারেক রহমান সাহেব আসলে আমরা এইভাবে আসলে করতে পারবো না। এলাকাতে এমপি সাহেবের লোকজন, তার পরিবারের পরিজন, তার ক্যাডার, তারা প্রভাব বিস্তার করবে। তারপর যদি সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিয়োজিত করে এই চাঁদাবাজদের দমন করার জন্য, তাহলে তো ডলা খাবো আমরা সবার আগে। তো এই কথা স্মরণ করে যারা এই মুহূর্তে পথ ঘাট মাঠ, তারপরে টেম্পো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, ময়লার ভাগাড় যা কিছু দখল করে রেখেছেন, তারা মনে করছেন এই তো বেশ আছি, যাক না এইভাবে কিছুদিন চলুক, যতদিন ইচ্ছা ততদিন চলুক। আবার যদি খারাপ সময় আসে আবার ভারতের পালিয়ে যাব, ভুটানে পালিয়ে যাব, নেপালে পালিয়ে যাব, সেই আওয়ামী লীগের মতো। টাকা থাকলে তো আসলে পৃথিবীর যে কোনো জায়গায় স্বর্গোদ্যান হতে পারে। টাকা থাকলে আপনি সুইজারল্যান্ডের নাগরিক হয়ে যেতে পারেন। টাকা থাকাটাই গুরুত্বপূর্ণ বিষয়। এটা দুর্নীতিবাজরা মোটামুটি বুঝেই গেছে সেই 1991 থেকে এ পর্যন্ত। এরশাদের সময় দুর্নীতিবাজরা ধরা খেয়েছেন, কিন্তু 91 থেকে আজ অবধি যে সকল একেবারে লিস্টেড দুর্নীতিবাজ, তারা জেলখানাতে গিয়ে রাজার মতো ছিলেন এবং জেলের মধ্যে তাদের বিয়ে শাদী হয়েছে, গার্লফ্রেন্ড গিয়েছে, তারা মদ পেয়েছে, গাঁজা পেয়েছে, সেরাটান সোনার গায়ের খাবার পেয়েছে, আবার রাজা হলে সেখান থেকে বের হয়ে এসে আবার মন্ত্রী এমপি হয়েছে। নাম ধরে ধরে বলতে পারবো। অনেক ব্যবসায়ী, অনেক তাবেদার, চাঁদাবাজ, গুন্ডা, বদমাইশ, আন্ডারওয়ার্ল্ডের ডন একইভাবে জেলখানাতে থেকেছে, দুবাইতে থেকেছে, মালয়েশিয়াতে থেকেছে, নেপালে থেকেছে, ডাজ নট ম্যাটার। তারা যেখানেই থেকেছেন সেখানে থেকে কেবলই মাত্র টাকার জোরে তারা সব কিছু ভোগ করেছেন। তো কাজেই যারা দুর্নীতিবাজ তারা মনে করে দল নিয়ে এত চিন্তা ভাবনা করার দরকার নেই, দলের চিন্তা দলের লোকজন করুক, আমরা আমাদের টেম্পো স্ট্যান্ডের চিন্তা ভাবনা করি। তো এইভাবে সবাই বলার চেষ্টা করছেন আমরা বেশ আছি। আর জামাত তারা মনে করছেন যে এটা তাদের একটা ঐতিহাসিক সময়। যদি ডক্টর মোহাম্মদ ইউনূস 50 বছর থাকতেন, আল্লাহ যদি তাকে হায়াতে তৈয়বা দান করতেন, তাহলে আমার কাছে মনে হচ্ছে এই মুহূর্তে জামাতের চাইতে আর খুশি কেউ হতো না। অন্যদিকে এনসিপি 50-50, তারা চিন্তা করছেন যে আমরা এত কষ্ট করে আন্দোলন করলাম, লড়াই করলাম, সংগ্রাম করলাম, ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার পারিষদবর্গ এখানে সব মাখন খাচ্ছে, দুধের স্বর খাচ্ছে, আর আমরা রাস্তায় রাস্তায় গালাগালি খাচ্ছি, পান থেকে চুন খসলে লোকজন আমাদেরকে বকাঝকা দিচ্ছে, এটা কি ধরনের কথা? এটা স্মরণ করে তারা চিন্তা করছেন যে না, আমাদেরকেই ক্ষমতায় যেতে হবে, তারপরে নির্বাচনে জয়লাভ করতে হবে। কিন্তু বাস্তবতা তারা এই গত 14 মাসে যেটা বুঝে গেছেন সেটি হলো বিএনপি যদি ছাড় না দেয়, বিএনপি যদি তাদেরকে আসন না দেয়, তাহলে একটি আসন থেকে জয়লাভ করাটা তাদের জন্য খুব কঠিন হয়ে পড়বে। তো সেদিক বিবেচনায় তারা দিন শেষে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গেই সম্পর্ক রাখাটাকে নিজেদের জন্য সবচেয়ে নিরাপদ এবং ভালো তারা মনে করছেন। অন্যদিকে বিএনপি যারা কর্তা ব্যক্তি, তাদের মধ্যে নানা রকম দ্বিধা এবং সংকট রয়েছে। আর এই সংকটের মধ্যে আওয়ামী লীগের যারা ভোটার আছেন, নিরীহ ভোটার, নেতাকর্মী নয়, তারা অনেকটা আল্লাহর মালে পরিণত হয়েছেন। দলের যারা পালিয়ে আছেন শীর্ষ নেতা, কিংবা যে সকল এলাকাতে পাতি নেতা আছেন, পালাননি কিন্তু বিএনপি বা জামাতের সঙ্গে একটা নেগোসিয়েশন করে আছেন, কোনো মতে বেঁচে আছেন, তাদের কাছে নেতাকর্মীরা যদি কিছু বলতে যায়, তারা বলে যে একটু রাখো, একটু চুপ করে থাকো, দেখো না নিঃশ্বাস নিতে পারছি না, আমার নিজেরই 6 ধারের 9 ধার নেই, তোমাদেরকে কি করব। তো এইভাবে যারা ভোটার, সাধারণ ভোটার, তারা দিক বিদিক ঘুরে বেড়াচ্ছে। এবং একথা সত্য যে বিএনপির লোক বা জামাতের লোক, এমনকি এনসিপির যারা লোক, এরকম ওই অসহায় আওয়ামী লীগের যারা সকল ভোটার রয়েছে, তাদেরকে একটু হাত বুলালে, কথাবার্তা বলে তারা কিন্তু সেই দিকে চলে যাচ্ছে। সবচেয়ে বড় ব্যাপার হলো যে যেহেতু তাদের এই মুহূর্তে ক্ষমতা নেই,
তারা কোনো একটা জায়গা থেকে স্ট্রংলি দাঁড়াতে পারছে না। তারা রাতের আধারে একজনকে কথা দিচ্ছে, দিনে একজনকে কথা দিচ্ছে, কিন্তু মিছিলে যাওয়ার মতো, প্রকাশ্যে সমর্থন করার মতো, বা তারা যদি বলবে যে আমরা আওয়ামী লীগ করে আমরা ভোট কেন্দ্রে যাব না, আমরা আমাদের নেত্রীর কথা মতো যাকে বলা হয় আমরা ভোট দেব না, এ কথা বলার মতো আওয়ামী লীগের কোনো ভোটার বাংলাদেশে নেই। তারা বরং আমার কাছে যেটা মনে হচ্ছে, যদি ভোট হয় কেবলই মাত্র যদি বিএনপির লোক না যায়, জামাতের লোকও না যায়, এনসিপির লোকও না যায়, কিন্তু আওয়ামী লীগের অনেক ভোটার এবং হিন্দু ভোটার বিশেষত তারা সবার আগে মানে নিজেদের পিঠ বাঁচানোর জন্য তারা ভোট কেন্দ্রে গিয়ে উপস্থিত হবে। তারা হয়তো ভোটটা পচিয়ে ফেলবে, নেগেটিভ ভোট দেবে বা এমনভাবে সিল মারবে যেন ভোটটা কাউন্ট না হয়, কিন্তু তারা ভোট কেন্দ্রে উপস্থিত হবে, দেখাবে যে আমরা মানে ভোট দিতে এসেছি। এবং এটা মানে রাজনৈতিক দলকে যে বিপদে ফেলবে, এর কারণ হলো এই যে ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি। কিন্তু দিন শেষে দেখা গেল যে ভোটার উপস্থিত হয়েছে 5,000, ভোট পড়েছে 500 কাউন্ট করার মতো। বাকি ভিতরে গিয়ে শুধু ব্যালট ছিঁড়ে ফেলেছে, নষ্ট করেছে বা সিল দেয় নাই, এরকমভাবে ব্যালট ভরে দিয়েছে। এরকম চালাকি আগামীতে হবে, এটা নিশ্চিত। তো যেটা বললাম যে এখন আওয়ামী লীগের যে প্রার্থী তারা তো মাঠে আসতেছে না, আসবে না বা ভোট হবে না, এটি এখন ধরে নেওয়া হয়েছে। কাজেই আওয়ামী লীগের ভোটাররা এখন আল্লাহর মাল, গনিমতের মাল আমি বললাম না, গনিমতের মাল যদি বলি তাহলে বিজয়ী পক্ষ যে মাল সামানার উপরে মালিকানা লাভ করে সেটাকে গনিমতের মাল বলা হয়। তো আসলে এখন জুলাই আগস্ট বিপ্লবের পরে কোনো একক বিজয়ী পক্ষ নিজেদেরকে ক্ষমতার মসনদে বসাতে পারেনি। বিএনপি বলছে আমরাই মাস্টার মাইন্ড, জামাত বলছে আমরা মাস্টার মাইন্ড, এনসিপি বলছে আমরা মাস্টার মাইন্ড, সাধারণ পাবলিক বলছে তোমরা কেউ মাস্টার মাইন্ড নও, আমরা সাধারণ জনগণ মূলত আমরা রাস্তায় নেমে এসেছিলাম, এই জন্যই এই বিপ্লব হয়েছে। তো এই জন্য আসলে গনিমতের মাল হিসেবে আওয়ামী লীগের সব কিছু নিজেদের কবজায় নেওয়ার মতো শক্তি বা সামর্থ্য এখন কোনো একক দলের নেই। ফলে কি হচ্ছে, আওয়ামী লীগের লোকজনদেরকে অসহায়, দুর্বল, আল্লাহর মাল ভেবে তাদেরকে যেভাবে পারা যায় ভয় দেখিয়ে, ভীতি দেখিয়ে, লোভ দেখিয়ে, লালসা দেখিয়ে, হুমকি দিয়ে কিংবা ক্ষেত্র বিশেষে কনভিন্স করে নিজেদের দলে আনার জন্য যে চেষ্টা, সেই চেষ্টা সকল রাজনৈতিক দলগুলো করে যাচ্ছে। এবং এখানে কোনো রাজনৈতিক দল কিন্তু পিছিয়ে নেই। আপনি ইদানিং দেখবেন যে বিএনপির অনেক প্রার্থী, এমপি প্রার্থী, তাদের এই বক্তব্যগুলো রীতিমতো ভাইরাল হয়ে গেছে। তারা সভা মঞ্চে বলছে যে আগে যেভাবে আওয়ামী লীগের লোকদেরকে দেখলেই তোমরা মারতে, বা আওয়ামী লীগ ধরো, সকাল বিকাল আওয়ামী লীগ ধরো আর পিটুনি দাও, মারধর করো, এটা এখন আর হবে না। আওয়ামী লীগের সব লোক খারাপ না, আওয়ামী লীগ অনেক ভালো লোক আছে, আমাদেরকে ভোট করতে হবে, ভোট পেতে হবে, কাজেই আওয়ামী লীগের সঙ্গে আর এখন থেকে সেই শত্রুতা করা যাবে না। তো এই যে কয়েকজন নেতা বলেছেন তারা খুব নামকরা নেতা, কিন্তু এর বাইরে যারা অতটা নামকরা না তারাও কিন্তু আওয়ামী লীগের ভোটারদেরকে কনভিন্স করার জন্য তারা বাড়ি বাড়ি যাচ্ছে এবং তারা চেষ্টা করে যাচ্ছে। তো এই যে তাদের যে চেষ্টা, এই যে তদবির, এটা আসলে কতটা বাস্তব হবে। আমাদের দেশের যে ভোটের ময়দান, সেই ভোটের ময়দানে এবার কিভাবে ভোটাররা কাজ করবে এটা বলা যাচ্ছে না। কারণটা হলো 2014 থেকে 2025 তিনটি নির্বাচনে আসলে জনগণ ভোট দিতে পারেনি। ফলে এই যে একটি অনিচ্ছুক বা ভোট সম্পর্কে যাদের একটা বিতৃষ্ণা জন্ম নিয়েছে, তারা অতীতের ধারাবাহিকতা বজায় রেখে যদি মনে করে যে এই লাউ সেই কদু, ভোট দিয়ে হবে কি, এবারও তো আগেরবার আওয়ামী লীগ নির্বাচন করেছে বিএনপিকে বাদ দিয়ে, এবার বিএনপি নির্বাচন করছে আওয়ামী লীগকে বাদ দিয়ে, ফলে তারাই খাক, আমরা যাব না। আমরা তো গত 3 বছর ভোট দিইনি, তাতে কি হয়েছে, আমাদের তো শরীরের চামড়া উঠে যায়নি। এভাবে একটা ঘটনা ঘটতে পারে। আবার দেখা গেল যে তিনটি ভোট না দিতে পারার কারণে মানুষের মধ্যে এক ধরনের উৎসাহ উদ্দীপনা কাজ করতে পারে, তারা দল বেঁধে ভোট কেন্দ্রে আসতে পারে, যেটা সম্ভাবনা তুলনামূলকভাবে কম। তৃতীয় যেটি আছে সেটি হলো মহিলা এবং নতুন ভোটার, যাদের বয়স 30-এর নিচে। এই দুটো সম্প্রদায়ের মধ্যে মানে তরুণ ভোটার, নারী হোক পুরুষ হোক, ভীষণ রকম কিউরিসিটি থাকে, উদ্দীপনা থাকে, উৎসাহ থাকে, জানার একটা আগ্রহ থাকে, কৌতূহল থাকে। মহিলাদের মধ্যে একই অবস্থা, 80 বছরের বুড়ি হয়ে গেছে, কিন্তু তারও কতগুলো আলাদা বৈশিষ্ট্য রয়েছে, আর সেই বৈশিষ্ট্য হলো কৌতূহল। তো কাজেই যখন ভোট
হবে, পুরুষরা যাবে না, কিন্তু নারীদেরকে ফেরানো যাবে না। আর তরুণ ভোটারদেরকেও ফেরানো যাবে না, তারা দল বেঁধে ভোট কেন্দ্রে যাবে। এটা হলো স্বাভাবিক, তাদের কৌতূহল বেশি, তারা কৌতূহল প্রদর্শন করার জন্য সেখানে যাবে। এখন সেই ভোটগুলো কিভাবে পড়ে, কারা সেটা নিতে পারে, বা এই ভোটগুলো কোন দলের পক্ষে যায়, সেটাও কিন্তু পুরো ভোটের রাজনীতিকে এলোমেলো করে দিতে পারে। তো এই যে এত সব অনিশ্চয়তা এবং একই সঙ্গে অনেকগুলো সম্ভাবনা, মানে সম্ভাবনা এবং অনিশ্চয়তা, তো সেই অনিশ্চয়তার মধ্যে আওয়ামী লীগের যারা ভোটার আছে তারাও ঠিক কীভাবে যে কাজ করবে এটাও কিন্তু এখন বলা যাচ্ছে না। তারা কি শেখ হাসিনার কথা মতো ভোট বর্জন করবেন, অথবা আওয়ামী লীগ যদি ভোটে না আসে তারাও ভোট কেন্দ্রের দিকে যাবেন না? এই শক্তি সামর্থ্য আসবে, এটা কিন্তু একেবারে বাদ দেওয়া যাচ্ছে না, যেটা হবে না। এর কারণ হলো যে আজ থেকে 14 মাস আগে আওয়ামী লীগের যে অবস্থা ছিল সেটি ক্রমান্বয়ে নিউট্রালাইজ হতে হতে এখন আওয়ামী লীগের ব্যাপারে অনেক পজিটিভ কথাবার্তা কিন্তু সারা বাংলাদেশে হচ্ছে। তো কাজেই ভোটারদের একটা আত্মাভিমান হতে পারে আওয়ামী ভোটারদের। তো সেটা ভোটের ময়দানে কিভাবে কাজ করবে সেটা দেখার বিষয়। দ্বিতীয়ত হলো যে চারিদিকে যখন মিছিল হয়, মিটিং হয়, এখন ভোট দেওয়ার জন্য, মিছিল করার জন্য, মিছিলে যাওয়ার জন্য, মিছিলে দেখার জন্য আমাদের গ্রাম বাংলার মানুষ মুখিয়ে থাকে। আমি যেমন এবছর ইলেকশন করব না, এটা সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি, গত 1 বছর ধরে আমি বলছি। তারপরেও সব দলের যারা লোকজন রয়েছে তারা পাগলের মতো ফোন করছেন, আপনাকে আসতে হবে, আপনি কোনো দল না, দরকার নেই, আপনি স্বতন্ত্র আসেন, আমরা আছি আপনার সঙ্গে, মানে পাগল বানিয়ে ফেলছে। তো আমি এই যে দেখলাম যে মানুষের মধ্যে, এবং এটা বেশিরভাগ আওয়ামী লীগের লোকজন, তারা এই যে ভোট হচ্ছে কিন্তু তারা ভোট দিতে পারবে না, তাদের পছন্দের মানুষ নেই। তো যেহেতু আমি একসময় আওয়ামী লীগ করতাম, এই জন্য আওয়ামী লীগের বেশিরভাগ ভোটার যারা আছে, আমি তো বরিশাল বিভাগের মধ্যে হাইয়েস্ট ভোট পেয়ে এমপি হয়েছিলাম। তো এই কারণে আওয়ামী লীগের অনেক মানুষরা রয়েছে, ডেডিকেটেড আওয়ামী লীগ, যারা মনে প্রাণে মনে করে যে রনি সাহেবকে একটা ভোট দেওয়া যেতে পারে, আমাদের যেহেতু দলে ছিল, স্বতন্ত্র গেলে তাকে ভোট দেওয়া যেতে পারে। এই জন্য পাগল বানিয়ে ফেলছে আমাকে, আমার স্ত্রীকে, আমার মানে ছেলে মেয়ে থেকে শুরু করে আমার ভাই ব্রাদার, আমার মা, মানে পরিবারে যারা আছে, যাদের সঙ্গে ভোটারদের সম্পর্ক আছে, সবাই যে না, ওনাকে একটু আসতে বলেন বা আপনি আসেন, এই একটা কনভিন্স, এই সব কিছুর মূলই হলো ভোট সম্পর্কে তাদের উৎসাহ এবং উদ্দীপনা। তো সেই যে উৎসাহ এবং উদ্দীপনা, সেটাও কিভাবে কাজ করে এখনো বলা যাচ্ছে না। কিন্তু এই মুহূর্তে যেটি দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের ভোটারদেরকে আল্লাহর মাল মনে করে যে যার মতো করে তাদেরকে কেনার চেষ্টা করছে, বাগে রাখার চেষ্টা করছে, পক্ষে রাখার চেষ্টা করছে, এবং তাদের উপর প্রভাব বিস্তার করার চেষ্টা করছে, যা কিনা নির্বাচনের মাঠে একটা ভিন্ন আমেজ তৈরি করে ফেলেছে। বাংলাদেশের পতিত স্বৈরাচার, দুনিয়া কাঁপানো ফ্যাসিস্ট, এবং আমরা যাকে তাড়িয়েছি, এবং যিনি আমাদের ভয়ে হেলিকপ্টারে করে ভারতে পালিয়ে গেছেন, 14 মাসও হয়নি, এখনো পর্যন্ত যাকে বলা হয় আমাদের ভিতরে যে ক্ষোভ, এটা প্রশমিত হয়নি, এখনো পর্যন্ত আমাদের রাগ মানে থামেনি। সেই অবস্থায় সেই আমাদের বক্তব্য অনুযায়ী ফ্যাসিস্ট শেখ হাসিনা, তাকে নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম যে বাড়াবাড়ি করছে, এতে মেজাজ ঠিক রাখা যাচ্ছে না। ভীষণ রকম অপমান বোধ করছি। এটা কি ধরনের কথা? আমাদের দেশ, আমাদের বাংলাদেশ, আমরা কি খাবো, পরবো, কার সঙ্গে থাকবো, কার নিয়ে রাজনীতি করব, কাকে ক্ষমতায় বসাবো, কাকে তাড়াবো, এটা আমাদের বিষয়। তোমরা বাপু, তোমাদের যদি ভালো না লাগে চলে যাও। তোমাদেরকে কে আসতে বলছে বাংলাদেশে? আমাদের সাথে দরকার হলে ব্যবসা করো, নাহলে করো না। আমরা তো এখন ভারতের সাথে ব্যবসা বাণিজ্য করছি না, সীমান্ত বন্ধ আছে, তাতে আমাদের ঘোড়ার ডিম কি হয়েছে? আমরা তো দিব্যি ভালো আছি। আবার সীমান্ত বন্ধ থাকার ফলে আমাদের সাথে চীনের কত সুন্দর ব্যবসা বাণিজ্য হচ্ছে, পাকিস্তান থেকে সরাসরি জাহাজ আসছে, আবার জাহাজ ভরে ভরে কত অদ্ভুত অদ্ভুত জিনিসপত্র আমাদের দেশে আসছে। আমরা কি ভারতের জাহাজের জন্য কখনো বসে থাকি? কি মনে করো তোমরা আমাদেরকে? এরকম প্রশ্ন, নানা রকম প্রশ্ন আসছে। বিশেষ করে শেখ হাসিনা মানে যা করছেন, এই ভদ্রমহিলাও কীরকম আছেন, কোথা থেকে এই সমস্ত কানেকশন পান, আর কোথা থেকে এই সমস্ত বুদ্ধি তার মাথায় আসে, এটা আমরা ভেবে পাই না। যেদিন সেই বাংলাদেশের কিংবদন্তির সাংবাদিক
আপনি তাকে টিম সেবাস্তিয়ান, সেই বিবিসির বিখ্যাত সাংবাদিক টিম সেবাস্তিয়ান, তার সঙ্গে তুলনা করতে পারেন। তারপর সিএনএনের সে বিখ্যাত ল্যারি কিং, তার সঙ্গে তুলনা করতে পারেন। এরকম, তাও ছোট হবে। তিনি হলেন জনাব খালেদ মহিউদ্দিন। মানে অসাধারণ একজন সাংবাদিক। এরকম সাংবাদিক হাজার বছরে, সাংবাদিকতার ইতিহাস হাজার বছর হয়নি। যদিও মানে এক জামাতের মাওলানা সে ওয়াজে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলামকে একজন সাংবাদিক হিসেবে তিনি বলার চেষ্টা করেছেন। আমি প্রথমে বলি নাউজুবিল্লাহ মিন জালেক। ওনার কথাও যদি ধরে নেই, 1400 বছর হয়ে গেছে সাংবাদিকতার ইতিহাস। তো এই 1400 বছরে বা হাজার বছরে এই বাংলায় খালেদ মহিউদ্দিনের মতো এইরকম বিরল প্রজাতির, এইরকম অসাধারণ মেধাবী, এরকম সুন্দর, এত সুন্দর স্মার্ট, তার মুখের দিকে তাকালে মনে হয় যেন একটা পূর্ণিমার চাঁদ জল জল করে জ্বলছে। তো এরকম দুনিয়া কাঁপানো বাংলাদেশি সাংবাদিক, তিনি বাংলাদেশে এসে তুইতুকারি করে শেখ হাসিনাকে গালাগালি করলেন। বললেন ওর সাক্ষাৎকার এখন কে নেবে, কেউ ওকে তো এখন আর পাত্তা দেয় না, ওর সাক্ষাৎকার আমি নেব। তো এই বক্তব্যের মাধ্যমে জনাব খালেদ মহিউদ্দিন তিনি আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে যতটুকু নামানোর দরকার ততটুকু নামিয়ে ফেললেন। যে তিনি এতটা অসহায়, তিনি এতটা দুর্বল, এবং তিনি এতটা কাঙাল বা কাঙালিনী সুফিয়া হয়ে গেছেন যে কুনবা পথে নিতাইগঞ্জ যাই, এরকম গান দিল্লিতে বসে তিনি গাইছেন আর বলছেন, খালেদ আয় আয় আয়, তুই একসময় আমার চাকর, সেই সালমান এফ রহমান তার চাকর ছিলি, কাজী আজ আল্লাহ তোকে বড় করেছে, তুই এখন দুনিয়ার বাদশাহ, একটু আয় আমাকে উদ্ধার কর। তুই যদি আমার সাক্ষাৎকার না নিস তাহলে কি হবে? তুই এখন যেখানে চাকরি করছিস সেই ঠিকানা, সেই পত্রিকার যে মালিক, তুই এখন যার চাকর, শাহিনও তো আমার কর্মী। গত নির্বাচনে শাহিন মনোনয়ন চেয়েছিল আওয়ামী লীগ থেকে, পরে আমি বললাম যে আওয়ামী লীগের দরকার নাই, আমার যেটা কিংস পার্টি আমি করেছি, নাজমুল হুদার যে কিংস পার্টি, সেই কিংস পার্টিতে তৈমুর আলম খলন্দকার আছে, অন্যান্য যারা আছে তাদেরকে আমি বলে দিচ্ছি, তুই গিয়ে সেখান থেকে মনোনয়ন নিয়ে আয়, আমি তোকে এমপি বানাবো। তো সেই শাহিনের কর্মচারী হয়ে তুই যদি আমাকে একটু উদ্ধার না করিস, আমাকে রক্ষা না করিস, আমি কোথায় যাব? মানে জনাব খালেদ মহিউদ্দিন যেভাবে মানে কথাবার্তা মানে বললেন, তাতে মনে হতো যে শেখ হাসিনা আসলে এমনই বিপদে পড়েছেন। আর শেখ হাসিনা তাকে তুইতুকারি করতে পারেন, বলতে পারেন, এর কারণ হলো যে প্রকাশ্য স্ক্রিনে তার সাবেক মালিক জনাব খালেদ মহিউদ্দিনের সাবেক মালিক জনাব সালমান এফ রহমান, তিনি তাকে স্টুপিড বলে গালি দিয়েছেন, ভীষণ রকম একটা গালি দিয়েছেন কয়েকবার, একবার, দুইবার, তিনবার। তো যেখানে শেখ হাসিনার চাকর তার চাকরকে গালি দিতে পারেন, তো সেক্ষেত্রে মালিক হিসেবে, মালিকের মালিক হিসেবে তার একটা বিরাট অধিকার আছে। সেই অধিকার থেকেই তিনি সেই কাজটি করতে পারেন, তার সেই অধিকার আছে। তো যার জন্য তিনি তাকে তুইতুকারি করে বলতে পারেন যে আয় আয় খালেদ আমাকে বাঁচা, আয় আয় চাঁদ মুখো, হ্যাঁ টিপ দিয়ে যা। তো এরকম যখন একটা অবস্থা, ঠিক সেই সময়টাতে শেখ হাসিনার কি হলো, তিনি একই সঙ্গে রয়টার্স, আপনার বলতে হবে না রয়টার্স কি, এএফপি তাও বলতে হবে না, সারা দুনিয়ার মানুষ জানে। তারপর ইংল্যান্ডের সবচেয়ে প্রভাবশালী পত্রিকা দ্য ইন্ডিপেন্ডেন্ট, এই তিনটি জায়গাতে সাক্ষাৎকার দিয়ে বসলেন। মানে খালেদের কি আর ইজ্জত রইল বলেন তো? যে খালেদ মানে যাকে বলা হয় অ্যাঙ্কর, অ্যাঙ্কর মানে আমাদের মানে আঞ্চলিক ভাষায় গিরাফি বলি। যখন জাহাজ তীরে নোঙ্গর করে তখন জাহাজকে স্থির করার জন্য যে নোঙ্গর ফেলা হয়, অ্যাঙ্কর ফেলা হয়, তো এরকম জনাব খালেদ যে শেখ হাসিনাকে উদ্ধার করবেন, যেভাবে ডুবন্ত জাহাজকে উদ্ধার করা হয়, বা সমুদ্রের মধ্যে যখন জাহাজ খুব দুলতে থাকে তখন অ্যাঙ্কর ফেলে দেওয়া হয়
মাটির সঙ্গে গেঁথে গিয়ে সে জাহাজকে স্থির রাখে। তো ওরকম শেখ হাসিনাকে স্থির রাখার জন্য যেখানে জনাব খালিদ মহিউদ্দিন এত বড় একটা মহৎ উদ্যোগ নিলেন, ঠিক সেই সময়টাতে রীতিমতো তাকে অপমান করে বাংলাদেশের সংবাদপত্রে কিংবদন্তি মহাপুরুষকে অসম্মান করে, বেইজ্জতি করে, নাঙ্গা করে, ভুকা করে, ভুকা মানে একেবারে না খেয়ে মরলেন। কারণ এরকম একটা সাক্ষাৎকার হলে তো কিছু থাকতো, মালপানি থাকতো। তো সেইগুলোকে একেবারে ভুকা নাঙ্গা করে তিনি রয়টার্স, ইন্ডিপেন্ডেন্ট, এএফপিতে সাক্ষাৎকার দিয়ে বসলেন। এটা শেখ হাসিনার জন্য কতটা ঠিক হলো, আর ওই পত্রিকাগুলো কতটা দুর্ভিক্ষ কবলিত, কতটা বন্যা পীড়িত, যে একেবারে তাদেরকে শেখ হাসিনার সাক্ষাৎকার নিতেই হবে। তারা একবারও ডোনাল্ড ট্রাম্পকে দেখলো না। এই এতদিন ক্ষমতা এলো এবং ৩-৪টি এরকম বড় পত্রিকাতে এখন পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পের সাক্ষাৎকার ছাপা হলো না, তারপরে ভ্লাদিমির পুতিনের সাক্ষাৎকার ছাপা হলো না, আমাদের বিশ্ববিজয়ী খেলোয়াড় ডক্টর মোহাম্মদ ইউনূস, তার কথা বাদ দিলাম, তাকে সাক্ষাৎকার নেওয়ার মতো সাহস শক্তি এই পত্রিকাগুলো নেই। কিন্তু তার যে প্রেস সচিব জনাব শফিকুল আলম, তার সাক্ষাৎকার নিতে পারতেন। তারপরে রেজওয়ানা, সৈয়দা রেজওয়ানা হাসানের সাক্ষাৎকার নিতে পারতেন। আলী রিয়াজের সাক্ষাৎকার তো নিতেই পারতেন। কিন্তু এগুলো না করে তারা কেন পলাতক, যাকে আমরা তাড়িয়ে দিয়েছি, দূর দূর করে তাড়িয়ে দিয়েছি, এবং যিনি মরে গেল বাংলাদেশে আসতে পারবেন না বলে আমরা ঝিম ধরে আছি, কেন সেই শেখ হাসিনার সাক্ষাৎকার নিতে গেল বলেন তো? একটু ইজ্জতে লাগে না? ভীষণ রকম ইজ্জতে লাগে। তো এরপরে ক্ষান্ত নাই, আমরা মনে করেছিলাম আচ্ছা ঠিক আছে, ওরা ভুল করেছে, ক্ষমা করে দিলাম। এখন ওরা সাংবাদিকতা শিখেনি, সাংবাদিকতার ইথিক্স কি, এই ইথিক্সগুলো তারা এখন পর্যন্ত শিখেনি, কাজেই ওদেরকে ক্ষমা করে দিলাম। কিন্তু ও মা, এ কী হলো? এখন আবার দ্য হিন্দুতে, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসে, দ্য উইকে সাক্ষাৎকার ছাপার পাশাপাশি শোনা যাচ্ছে যে ব্লুমবার্গে তার সাক্ষাৎকার ছাপা হবে, তারপর ওয়াল স্ট্রিট জার্নালে তার সাক্ষাৎকার ছাপা হবে। আমার কাছে মনে হচ্ছে যে বিশ্ব মিডিয়া রীতিমতো ফাজলামো শুরু করেছে, অথবা তারা পাগল হয়ে গেছে, উন্মাদ হয়ে গেছে। এটা ঠিক না, কোনো অবস্থাতে এটা ঠিক না, এভাবে করা উচিত নয়। একই সঙ্গে তাদের যদি বাংলাদেশের সাথে সম্পর্ক রাখতে হয় তাহলে এটা ব্যালেন্স করতে হবে। আমাদের দেশে দেখেন না কত সুন্দর সাংবাদিকরা ব্যালেন্স করে চলছে, যে ফুল ফুটে সে ফুলের ঘ্রাণে আমাদের এই সংবাদপত্র কুল যেভাবে ছুটে বেড়ায় ভ্রমরের মতো। তো সেইভাবে এই আন্তর্জাতিক পত্রিকাগুলো তাদেরও তো বোঝা উচিত ছিল যে বাংলাদেশ তো বোয়িং কিনতে পারে, বাংলাদেশ ফাইটার জেট কিনতে পারে, বাংলাদেশে তেল গ্যাস উত্তোলন করার জন্য তাদেরকে আসতে হবে। আসতে হলে তাদেরকে তো, যাদের হাতে বর্তমান ক্ষমতা আছে, আগামীতে যারা ক্ষমতা আসবেন তাদেরকে তো পাত্তা দিতে হবে। তাদেরকে সাক্ষাৎকার নেওয়া যায় না? অন্যান্য দলের, জামাতের লোকে কম ইংরেজি জানে, শেখ হাসিনার চেয়ে কোনো অংশে কম ইংরেজি জানে, তারা তো আরবিও জানে, তারা তো ইচ্ছে করলে আরবিতেও সাক্ষাৎকার দিতে পারে, গালফ টাইমসের সাক্ষাৎকার দিতে পারে, দ্য সাউদি গেজেট, সেখানেও তারা সাক্ষাৎকার দিতে পারে। কিন্তু সেগুলো না দিয়ে তারা জামাতের কোনো লোককে ডাকছেই না। বিএনপিতে কত ভালো ভালো মানুষ আছে, সালাউদ্দিন সাহেব কত সুন্দর ইংরেজি বলেন, আরও অনেকে অনেক সুন্দর সুন্দর ইংরেজি বলেন। তারেক রহমান সাহেব লন্ডনে থাকেন, তিনি কি কম ইংরেজি জানেন? কেন এই আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো তাদের সাক্ষাৎকার নিচ্ছে না? আর কেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে তারা প্রচ্ছদ প্রতিবেদন করছেন না? কেন বলছেন না যে বাংলাদেশে গত 14 মাসে ডক্টর মোহাম্মদ ইউনূস যে বিপ্লব করেছেন, যে অবিস্মরণীয় কর্মকাণ্ড করেছেন, তাকে আরও একটা নোবেল পুরস্কার দেওয়া যেতে পারে, তাকে অর্ডার অফ দ্য মেরিট যে পুরস্কার আবার দেওয়া যেতে পারে, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস যাতে আগামী 50 বছর শাসন কার্য পরিচালনা করতে পারেন, এই জন্য আন্তর্জাতিক গণমাধ্যম নানা প্রচার এবং প্রোপাগান্ডা করতে পারে। তো সেগুলো বাদ দিয়ে আমরা যাদেরকে তাড়িয়ে দিয়েছি, দূর দূর করে তাড়িয়ে দিয়েছি, এবং তাড়িয়ে দিয়ে আমরা মনের আনন্দে এখন আছি যে যেহেতু তাড়িয়ে দিয়েছি উনি আর কোনোদিন আসতে পারবেন না। আমি উনিই বললাম, আমি আসলে খালেদ মহিউদ্দিন সাহেবের মতো যদি এত বড় সাংবাদিক হতাম না হতো, তখন আমি বলতাম যে তুই আর আসতে পারবি না কোনোদিন, তুই তুকারি করে বলতাম। যেহেতু আমার আসলে ওই পর্যায়ে এখনও আমি যাইনি, এই জন্য উনি বা আপনি আপনি করে বললাম আর কি। তো এনিওয়ে,
তো উনি আর আসতে পারবেন না, কাজেই আমরা একেবারে মনের আনন্দে যেখানে আয়েশ করে দোতারা বাজাচ্ছি, সারিন্দা বাজাচ্ছি, বেহালা বাজাচ্ছি বা ডুগডুগি বাজাচ্ছি, স্বাদের লাউ বানাইলো মোরে বৈরাগী, ঠিক সেই সময়টাতে এই যে আন্তর্জাতিক গণমাধ্যম যা শুরু করছে, আমার ক্ষুদ্র মানুষ আমার পক্ষ থেকে নিন্দাবাদ ব্যক্ত করা ছাড়া আর কোনো উপায় নেই। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।